ওয়েলকাম টু সায়েন্স স্পেস। তো আজকে আমরা পরমাণু গঠনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আমরা পরমাণু গঠনে পার্ট ওয়ানে কি আলোচনা করেছিলাম? পরমাণু গঠনে পার্ট ওয়ানে আমরা প্রথমে অ্যাটমের বা পরমাণুর যে ব্রিফ ডিসকাশন, মানে অ্যাটমের আবিষ্কারের বা পরমাণুর আবিষ্কারের যে একটা সংক্ষিপ্ত আলোচনা, সেটা আমরা প্রথমে করেছিলাম। যে কিভাবে অ্যাটমের রিভলিউশনটা হলো সেটা আমি বলেছিলাম। আর ওখানে আমি বলেছিলাম যে আমাদের আরেকটা ভিডিও আছে যেখানে আমরা হিস্ট্রিটাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করেছি, বা একটু লেন্দি ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হয়েছে। সেটা দেখার জন্য তোমাদের অনুরোধ করেছিলাম, আর সেখানে আমি লিঙ্ক দিয়েছিলাম সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা তারপর সেই ভিডিওতে কি করেছিলাম, তারপর আমরা যে বিভিন্ন আমাদের তিনটে যে মূল কণিকা পরমাণুর, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটের আমরা আবিষ্কার সম্পর্কে জেনেছিলাম। তারপর আমরা তাদের চার্জ বা আধান এবং ভর এবং তাদের ব্যাসার্ধ বা তাদের আবিষ্কারকের নাম, বিভিন্ন যে মানে তাদের সম্পর্কিত যে তথ্যগুলো ছিল সেগুলো আমরা জেনেছিলাম। তো আমাদের নেক্সট যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এটা হচ্ছে রাদারফোর্ডের কি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটা পরমাণুর আবিষ্কারের ক্ষেত্রে একটা খুবই যুগান্তকারী পরীক্ষা। এই পরীক্ষাটা তিনি 1911 সালে করেছিলেন, ঠিক আছে? রাদারফোর্ড 1911 সালে এই পরীক্ষাটা করেছিলেন এবং তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এবং তিনি একটা মডেলও দিয়েছিলেন, যেটা থেকে আমরা পরমাণুর ধারণা সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া একটু পেয়েছিলাম। তার ধারণাতে হয়তো ত্রুটি ছিল অবশ্যই, সেগুলো আমরা পড়বো। কিন্তু সে ধারণাটা, মানে তার ধারণা থেকে আমরা নিউক্লিয়াসের ব্যাপার, মানে পরমাণুর গঠনটা আরো একটু উন্নতি বা ডেভেলপ পেতে জানতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা পড়ার আগে আমাদেরকে একটু তার আগে যেতে হবে। এটা 1911 সালে। আমরা আগে পড়লাম, আগের ভিডিওতে আমরা পড়েছি যে 1897 খ্রিস্টাব্দে কি করেছিলেন জে জে টমসন। 1897 খ্রিস্টাব্দে তিনি তার ইলেকট্রন আবিষ্কার করেছিলেন ক্যাথোড রশ্মি টিউবের মাধ্যমে, তাই তো? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে টমসন। দিয়ে তিনি তার পাম পুডিং মডেল দিয়েছিলেন। যে মডেলে তিনি কি বলেছিলেন, যে আমরা যদি পরমাণুটাকে কি ধরেছিলেন তিনি, যে এইভাবে একটা প্লাস আধান তার মধ্যে ছড়িয়ে আছে চারিদিকে। আমি গোটাটার মধ্যে প্লাস দিচ্ছি, মানে প্লাস আধানটা চারিদিকে ছড়িয়ে আছে, আর ইলেকট্রন গুলো তার মধ্যে গাঁথা আছে। কি আছে? এইভাবে গাঁথা আছে। এইভাবে ইলেকট্রন গুলো তার মধ্যে গ্রথিত বা গাঁথা আছে। এটাকে ওয়াটারমেলন মডেল বা পাম পুডিং মডেল বলা হয়। এটার জন্য তোমরা আগে ভিডিওটা দেখবে। তো এইটা তিনি বলেছিলেন। আর একটা মজার ঘটনা, যে এই রাদারফোর্ড আর বোরের ঘটনা আমরা পড়বো, মানে বোরের মডেলও পড়বো। এই রাদারফোর্ড আর বোর দুজনই টমসনের আন্ডারে ইন্টার্ন ছিলেন, মানে তার ছাত্র ছিলেন বলা যেতে পারে। তো জে জে টমসন তখন বিশাল বড় সায়েন্টিস্ট ছিলেন। তিনি 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করলেন। সেটা বিশাল বড় আবিষ্কার ছিল। কেন? কারণ 1808 সালে ডাল্টন বলেছিলেন যে পরমাণু নিস্তড়িত, এবং পরমাণু সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলেন। কিন্তু তখনও পর্যন্ত কেউ জানতো না যে পরমাণুর ভিতরে কোনো কণা থাকতে পারে। সেই ধারণাটা কেউ দেননি। প্রথম 1897 সালে টমসন বা থমসন যাই বলো, বাংলাতে এটা টমসন লেখা থাকে, আসলে থমসনই আর কি। তাহলে থমসন কি করেছিলেন? থমসন প্রথম একটা পরমাণুর মধ্যে একটা কণা থাকতে পারে বা কোনো কণার অস্তিত্ব থাকতে পারে, তিনি সেটা বলেছিলেন প্রথম ইলেকট্রন। তারপর তিনি এই মডেলটা দিয়েছিলেন। তো বোর ছিলেন তার ছাত্র। আমি বললাম যে রাদারফোর্ড ছিলেন তার ছাত্র থমসনের। তো রাদারফোর্ড তার এই যে তত্ত্বটা তিনি দিলেন, পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল বা যাই মডেলই বলি না কেন থমসনের, সেই মডেলটাকে প্রমাণ করতে চেয়েছিলেন। রাদারফোর্ড চেয়েছিলেন যে ওনার স্যার বা ওনার গুরু বলতে পারেন, যে উনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, যে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করার পর যিনি এই পাম পুডিং মডেলটা দিলেন, পাম পুডিং মডেলটা যিনি রাদারফোর্ড এই মডেলটাকে কি করতে চাইলেন, এই মডেলটাকে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন। ওই জন্য তিনি তখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন। তাহলে তিনি থমসনের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার মাধ্যমে পরীক্ষাটাকে, মানে তার তত্ত্বটাকে প্রমাণ করার জন্য তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিলেন। কে? রাদারফোর্ড, ঠিক আছে? তো তিনি কি ভেবেছিলেন আমরা আগে পরীক্ষাটা একটু দেখে দিই, যে পরীক্ষাটা কিভাবে করেছিলেন। তারপর আমরা বুঝবো যে তিনি কি চেয়েছিলেন, কি ফল আশা করেছিলেন, আর কিরকম ফল পেয়েছিলেন। আমরা এই পরীক্ষাটা করার পর পরীক্ষাটার যে ডায়াগ্রামটা এঁকেছি, ডায়াগ্রামটা হয়তো ভালো হয়নি, তোমরা একটু বোঝানোর চেষ্টা করবে। বেশ, তো এখানে আমরা কি করেছিলাম, আমরা এইটা পড়ার পর আমরা দেখবো এই পর্যবেক্ষণগুলো, এখান থেকে কি পর্যবেক্ষণ পেলেন, তার মডেলগুলো কি, এগুলো আমরা তারপরে আলোচনা করব। তাহলে কি করেছিলেন রাদারফোর্ড? তার সঙ্গে তার দুজন সঙ্গীও ছিলেন। সঙ্গীর নামটা অতটা এখানে ইম্পর্টেন্ট নয়। সঙ্গীর নামটা কি ছিল, কি ফোর্ড বলে কিছু ছিল না, সঙ্গীর নাম দুটো আমার এখন মনে নেই। সেই নাম দুটো আমি বলে দেবো পরের ভিডিওতে হয়তো বলে দেবো। সে নাম রাদারফোর্ড একা করেনি, তার টিম মিলে করেছিলেন। বেশ, তাহলে কি করেছিলেন তিনি? আলফা কণার একটা উৎস নিয়েছিলেন। আলফা কণা আমরা জানি যে আলফা কণা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি বা কণা, তেজস্ক্রিয় কণা। আলফা কণা একটা তেজস্ক্রিয় কণা।
ঠিক আছে, আলফা কণা কিছুই নয়, আলফা কণা হচ্ছে একটা হিলিয়ামের নিউক্লিয়াস, He24। আলফা কণা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, এটা আমরা আগেই পড়েছি। হিলিয়াম নিউক্লিয়াসের, হিলিয়ামের যদি লাস্ট, হিলিয়ামের কি রকম গঠনটা কি রকম, হিলিয়ামের ভিতরে এটা যদি নিউক্লিয়াসটা হয়, এটা তো আমরা আগে এখন জেনে গিয়েছি, তাহলে তার এখানে কটা থাকে, দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন থাকে, আর বাইরে কটা থাকে, হিলিয়ামের He24, তাহলে এর হচ্ছে তোমার বাইরে দুটো চারটি ইলেকট্রন আছে, আর ভিতরে দুটো প্রোটন আছে, ভিতরে দুটো নিউট্রন আছে, তাই তো। তাহলে ইলেকট্রনগুলো যদি আমরা বের করে নিই, তাহলে এর যে নিউক্লিয়াসটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আলফা কণা। তাহলে হিলিয়াম নিউক্লিয়াসটাই হচ্ছে কি, আলফা কণা। ঠিক আছে, হিলিয়াম নিউক্লিয়াসটা হচ্ছে আলফা কণা, বোঝা গেল? বেশ, তাহলে এখানে দুটো ইলেকট্রন হবে, মানে প্রথম কক্ষে দুটো, তাহলে এখানে আমাদের এটা করার দরকার নেই, দুটো ইলেকট্রন He24, মানে দুটো ইলেকট্রন। আর এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে দুটো ইলেকট্রন আছে, সরি দুটো প্রোটন আছে, সরি, আর দুটো নিউট্রন আছে, তাই তো। টোটাল 4, যেহেতু ভর সংখ্যা 4, এটা আমরা আগে জেনেছি, এগুলো আমরা এরপরে জানবো, এগুলো আমরা নিচু ক্লাসে জেনেছি। ওপরটা ভর সংখ্যা, নিচেরটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, মানে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান হয়, তাহলে এখানে ইলেকট্রন আছে দুটো হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে, হিলিয়াম পরমাণুর মধ্যে, আর নিউক্লিয়াসের ভিতরে দুটো প্রোটন ও দুটো নিউট্রন আছে। যদি আমরা এই নিউক্লিয়াস ইলেকট্রন দুটোকে বের করে নিই, ইলেকট্রন দুটোকে যদি -2, মানে ইলেকট্রন দুটোকে বের করে নিই, তাহলে শুধু যে নিউক্লিয়াসটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি আলফা কণা। মানে আলফা কণা সমান আমরা বলতে পারি যে এটা একটা কিছুই নয়, একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। ঠিক আছে, বেশ, সেটা গেল। তিনি কি করেছিলেন, আলফা কণার একটা উৎস নিয়েছিলেন, দিয়ে তাকে একটা লেডের, এটা হচ্ছে লেডের প্লেট, লেডের প্লেট, এই লেডের প্লেটের মধ্য দিয়ে পাস করিয়েছিলেন। তারপর সেটাকে একটা সোনার পাত, এটা হচ্ছে সোনার পাত, সেই একটা খুবই পাতলা সোনার পাত, যেটা হচ্ছে কি নিয়ার অ্যাবাউট 100 ন্যানোমিটার। 100 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে 1 ন্যানোমিটার মানে হচ্ছে তোমার 10⁻⁻7 সেন্টিমিটার, সমান হচ্ছে 10⁻⁹ মিটার। 10⁻⁷ সেন্টিমিটার, 10⁻⁹ মিটার, এটা এন, ঠিক আছে, ন্যানোমিটার। মানে 10⁻⁷ মানে কি, একের আগে 7টা শূন্য, দশমিকের পর দশমিক দেওয়ার পর 7টা শূন্য, তারপর 1, এত সেন্টিমিটার। মানে 0.1 2 3 4 5 6 7, 3 3 6 1 7, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার পুরো প্রায়। তাহলে কত, এটা কত কম, বুঝতে পারছো তো। তাহলে এত পাতলা একটা সোনার পাত নিয়েছিলেন, দিয়ে তিনি সেখানে লেডের প্লেট থেকে যে আমাদের আলফা রশ্মিটা যেখান থেকে পাস করালাম, সেটাকে তিনি এখানে মানে বিক্ষেপ করেছিলেন। ঠিক আছে, এখানে মানে প্রক্ষেপ করেছিলেন। আর কি করেছিলেন, আর এর চারপাশে এইভাবে গোল করে, মানে চারপাশে মানে এতটা অবধি, ঠিক আছে, এতটা অবধি কেন করেছিলেন সেটাও বলছি আমি, এটা একটু উঠতে পড়ে। বেশ, তাহলে এতটা অবধি একটা জিঙ্কের একটা প্লেট নিয়েছিলেন, জিঙ্ক সালফাইডের প্লেট, জিঙ্কের বলছি, জিঙ্ক সালফাইডের পর্দা বা প্লেট। জিঙ্ক সালফাইডটা কি জিনিস, আমরা আগের ভিডিওতে দেখেছি যে জিঙ্ক সালফাইডটা হচ্ছে কি ফ্লুরোসেন্ট, এটা হচ্ছে ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল মানে কি, সেই ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়ালে গায়ে যদি কোনো কণা আঘাত করে, তাহলে সেই বিন্দু থেকে আলোর ঝলকানি বা স্ফুলিঙ্গ টাইপের সৃষ্টি হবে। মানে যেরকম দেখো না তোমরা, যে জোনাকি পোকার যেরকম, মানে যেরকম মিটমিট করে লাইটটা জ্বলে ছোট করে, সেরকমই এখানে যদি কোনো কণা যদি জিঙ্ক সালফাইড বা তার পর্দার উপরে আঘাত করে, তাহলে সেরকম স্ফুলিঙ্গের মতো বা আলোর মতো সৃষ্টি হবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা করেছিলেন। দিয়ে তিনি কি পর্যবেক্ষণ করেছিলেন, তিনি দেখলেন যে, তিনি কি ভেবেছিলেন সেটা আগে বলি। তিনি ভেবেছিলেন যে, থমসন বলেছেন যে এইটা একটা যদি মানে নিউক্লিয়াস মানে পরমাণু হয়, তাহলে পজিটিভ চার্জটা চারিদিকে ছড়িয়ে আছে, আর ইলেকট্রন গুলো এইভাবে গাঁথা আছে। এটা আমি প্রথমে বললাম যে ইলেকট্রন গুলো এইভাবে গাঁথা আছে, তাহলে পজিটিভ চার্জ যদি ছড়িয়ে থাকে, আর হিলিয়ামটা বললাম, হিলিয়াম আলফা কণাটা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, আর এর মধ্যে দুটো প্রোটন আছে ভিতরে, দুটো প্রোটন আছে আলফা কণার ভিতরে, তাহলে এটা চার্জ হচ্ছে +2। আলফা কণার চার্জ কত হবে, আলফা কণার চার্জ হচ্ছে তোমার +2, কারণ ভিতরে দুটো প্রোটন আছে, আর ভিতরে দুটো ইলেকট্রন, এখানে দুটো প্রোটন আছে আর দুটো ইলেকট্রন আছে, দুটো নিউট্রন, বারবার আমি ইলেকট্রন বলে ফেলছি, সরি, দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে, তাই তো, দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে। তাহলে দুটো প্রোটন থাকলে তার চার্জ কিরকম হবে, +2। তাহলে হিলিয়ামটা হচ্ছে +2 বিশিষ্ট একটা কণা, তাহলে +2 পজিটিভ চার্জ যুক্ত, তাহলে পজিটিভ চার্জ। আর এইটা যদি আমরা ধরে নিই, তিনি তো তখন জানতেন না যে থমসনের মডেলটা, মানে তিনি তো প্রমাণ করার চেষ্টা করেছিলেন বললাম। তাহলে থমসনের মডেলে আমরা দেখেছি যে একটা পজিটিভ চার্জ বা একটা পজিটিভ গোলকের মতো, তাই তো, পরমাণুটাকে তিনি বলেছিলেন। তাহলে আদার প্রোটন সেটাই তখন জানতেন, তিনি পরীক্ষা করার আগে তো তিনি আর জানতেন না। তাহলে তিনি ভেবেছিলেন যে আলফা কণাকে যদি পাঠানো হয়, তাহলে বেশিরভাগ আলফা কণায় ফেরত চলে আসবে, কারণ আলফা কণাটা পজিটিভ চার্জ। আর থমসনের যে মডেলটা দিয়েছেন, সেই মডেলে বলা হয়েছিল যে গোলকের মতো যার মধ্যে পজিটিভ চার্জটা ছড়িয়ে আছে। ঠিক আছে, বেশ, তাহলে কিন্তু তিনি যা ভেবেছিলেন তার পুরোপুরি উল্টো ঘটনা ঘটেছিল। দেখো, মানে এটা অবাক করা ঘটনা তার কাছে, যে তিনি কি দেখলেন, এটা আমি সোজা রেখেছি, মানে কি, মানে বেশিরভাগ যে আলফা কণার স্রোত বা আলফা কণার রশ্মিটা বা বিকিরণ বলবো না, আলফা কণার স্রোতটা, সেটা কি হচ্ছে বেশিরভাগই
ধাতব পাত বা সোনার পাত্রকে ভেদ করে চলে যাচ্ছে। বেশিরভাগই সোনার পাত্রে কি করছে, ভেদ করে চলে যাচ্ছে বেশিরভাগই। আর কিছু 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 খুব অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে, কিছু কিছু খুব অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে। আর 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 খুব কম পরিমাণে বা তিনি একটা নাম্বার বলেছিলেন 20,000টার মধ্যে একটা, 20,000টার মধ্যে একটা, 20,000-এর মধ্যে একটি একটি 90 ডিগ্রি বা তার বেশি কোণে বা 180 ডিগ্রিতে মানে বিক্ষিপ্ত হয়েছিল। মানে 180 ডিগ্রি কোণ মানে একদম পুরো সোজা চলে এসেছিল। আর এইটা হচ্ছে এখানে যদি কোণটা আসে তাহলে এখান থেকে এতটা কোণ কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে একটু বেশি মানে এইগুলো তাহলে 90 ডিগ্রি থেকে বেশি, এইটা 90 ডিগ্রি থেকে বেশি এগুলো, আর একটা 180 এইটা। তাহলে কিছু কিছু কণা বা 20,000টার মধ্যে একটা, 20,000-এর মধ্যে একটা মানে খুবই অল্প সংখ্যক কণা, আলফা কণা কি করছিল যে, তাহলে তিনি পিছনের গুলো কি করে বুঝলেন যে 180-তে ফিরে এলো? ওই জন্য বললাম যে এগুলো এতটা পরিমাণ উঠে আছে, এইটা তোমার এতটা পরিমাণ উঠে থাকবে, জিঙ্ক সালফাইডের পর্দাটা এটা একদম এতটা অব্দি নেমে থাকবে। ঠিক আছে, বেশ। তাহলে আমি ছবিটা স্ক্রিনের উপর দিয়েছি, তোমরা বুঝতে পারবে। বেশ, তাহলে এখানে কিছু কিছু কণা কি দেখলাম, তাহলে 3টে পর্যবেক্ষণ হলো। তাহলে 3টে পর্যবেক্ষণ কি হলো, আমরা পর্যবেক্ষণগুলো লিখে নিই। পর্যবেক্ষণ থেকে আমরা বুঝতে পারবো যে রাদারফোর্ড এখান থেকে কি করেছিলেন, কিভাবে তার মডেলটা দিয়েছিলেন। ঠিক আছে, আমরা পর্যবেক্ষণটা এখান থেকে দেখি রাদারফোর্ডের পরীক্ষা। প্রথম পর্যবেক্ষণ কি দেখলেন যে বেশিরভাগ আলফা কণা কি হলো, বেশিরভাগ আলফা কণা সোজা চলে যায়, সোজা পাত ভেদ করে চলে যায়, সোজা চলে যায়। এটা তিনি দেখলেন প্রথম কি পর্যবেক্ষণ, এটা আমি আগেই বললাম। 2 নাম্বার, কিছু আলফা কণা অল্প কোণে বিচ্যুতি ঘটায়, 3 নাম্বার পয়েন্ট হলো যে 20,000টার মধ্যে একটা, 20 তারপরে 1000, ঠিক আছে, 20,000। বেশ, 20,000টির মধ্যে একটি মানে খুব অল্প আর কি, এটা খুব অল্পটা বোঝানোর জন্য, খুব অল্প 90 ডিগ্রি বা 180 ডিগ্রি বা তার বেশি কোণে, 90 ডিগ্রি তোমার বেশি কোণে বা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয় বা বিচ্যুত হয়, যা লিখবে। ঠিক আছে, এই 3টে ছিল তার পয়েন্ট। ঠিক আছে, এই 3টে ছিল তার পয়েন্ট। তাহলে রাদারফোর্ড কি ভাবলেন, রাদারফোর্ড ভেবেছিলেন থমসনের মডেল অনুযায়ী পজিটিভ চার্জের স্ফিয়ারের মতো যেহেতু পরমাণুটা তখন জানতেন, থমসন যেটা বলেছিলেন, তাহলে বেশিরভাগ আলফা কণা ফেরত চলে আসার কথা। কিন্তু তিনি দেখলেন 20,000টার মধ্যে একটা ফেরত আসছে, আর বেশিরভাগই আলফা কণা সোজা চলে যাচ্ছে, আর কিছু কিছু অল্প কণা বিচ্যুতি হচ্ছে। তাহলে আমরা এবার কি করব, আমরা এবার দেখব যে আমরা পরমাণুটা যদি এঁকে দেখতে চাই, তাহলে পরমাণুটা এঁকে দেখলে কি হচ্ছে ব্যাপারটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দেখো আমরা যদি পরমাণুটাকে আঁকি, মানে গোল্ড প্লেট যেটা নিয়েছিলাম আমরা, সোনার পাত যেটা নিয়েছিলাম, সেই সোনার পাতের পরমাণুগুলোকে যদি আঁকি আমরা একটু, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এখানটা আমরা এখানে কি করেছিলাম, আমাদের পরীক্ষাটাতে দেখো আমরা এখানে সোনার পাত্র নিয়েছিলাম। এই সোনার পাত্রকে যদি আমরা বড় করে আঁকি, এই সোনার পাত্রকে ধরে নাও বড় করে আঁকছি আমরা, তাহলে এখানে ধরে নাও এর পরমাণু আছে একটা সোনার, এখানে একটা পরমাণু আছে, এখানে পরমাণু আছে, গোটা প্লেটের মধ্যে পরমাণুটা থাকবে সোনার পাতের পরমাণু, এইভাবে পরমাণুগুলো আছে, তাই তো। বেশ, এবার আলফা কণাগুলো বেশিরভাগই এইভাবে সোজা চলে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণা এইভাবে সোজা চলে যাচ্ছে, এই পরমাণু দুটোর পরমাণুর মধ্যে যাবে। ঠিক আছে, এইভাবে সোজা চলে যাচ্ছে, বেশিরভাগই সোজা চলে যাচ্ছে। তার মধ্যে একটা দুটো কণা কি হচ্ছে, দেখো একটা দুটো কণা, এই যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসের খুব গা বেয়ে যাচ্ছে এইভাবে। তাহলে এইভাবে গেলে একটু করে বিক্ষিপ্ত হলো। আবার ধরে নাও এখানে একটা গেল এইভাবে, তাহলে এইভাবে বিক্ষিপ্ত হলো। আবার ধরে নাও একটা কণা এইখানটাতে, মোটামুটি যদি নিউক্লিয়াসটা এইখানে থাকে, তাহলে নিউক্লিয়াসের খুব কাছাকাছি দিয়ে গেল, তাহলে এইভাবে যাবে। এইভাবে বিক্ষেপণগুলো ঘটছিল। আবার আরেকটা যদি দেখাই, তাহলে এখানে ধরে নাও এইভাবে যাচ্ছিল, কোনটাতে দেখাবো, যে কোনো একটাতে দেখায়, ধরে নাও এইটাতে এইভাবে যাচ্ছিল, ধরে নাও এইখানে যদি একটা পরমাণু থাকে, তাহলে এর নিউক্লিয়াসের ধরে নাও খুব কাছাকাছি দিয়ে গেল, তাহলে এইভাবে চলে গেল। ঠিক আছে, এবার এইখানে যদি একটা আঁকি, একটা দুটো কণা কি করছে, 20,000টার মধ্যে একটা মানে খুব কম পরিমাণে, মানে নিউক্লিয়াসটা খুবই ছোট সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, 20,000টার মধ্যে একটা মানে কি, মানে যে আমাদের নিউক্লিয়াস মানে তো তখন জানতাম না, কিন্তু এখন তো জানি আমরা। তাহলে এখানে মাঝখানে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা খুবই ছোট, ওই জন্য খুব কম সংখ্যক কণা এইভাবে গিয়ে এইভাবে ডাইরেক্ট ফেরত চলে আসছে, বা কি হচ্ছে, বা খুব কম মানে একদম পুরোপুরি সামনে না গিয়ে
পুরোপুরি সামনে না গিয়ে, মানে ধরে নাও এটা যদি নিউক্লিয়াসটা হয় মানে মোটামুটি এইরকম জায়গা করে যদি যাই তাহলে আরেকটু ওপরে, তাহলে এইভাবে ঘুরে আসছে, ঠিক আছে। আর যদি একদম ডাইরেক্ট স্ট্রেট গিয়ে পড়ে, স্ট্রেট গিয়ে পড়লে একদম এই যেইভাবে গেল সেইভাবে ফিরে চলে আসে। তাহলে এইটা হচ্ছে ব্যাপারটা এখানে। এটা সোনার পাত্রা, যেটা আমরা জিঙ্ক সালফাইডের পর্দার ভিতরে নিয়েছিলাম, সেই সোনার পাত্রার আমরা এটাকে বড়ভাবে ম্যাগনিফাইড পিকচারটা আঁকলাম, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো ছিল। এই পর্যবেক্ষণ থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে তার মডেলটা দিয়েছিলেন, সেই মডেলের পয়েন্টগুলো আমরা এবার ধীরে ধীরে জানবো, ঠিক আছে। বেশ, দেখো প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, রাদারফোর্ডের মডেলের প্রথম পয়েন্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে রাদারফোর্ড প্রথমে বলেছিলেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। বেশিরভাগ স্থান কি ফাঁকা। কেন? কারণ পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, কারণ বেশিরভাগই তো মানে আলফা কণার যে স্রোত বা আলফা কণাগুলো বেশিরভাগই তো পাথ ভেদ করে চলে যাচ্ছে। 90% বা 95 বা 96% বলতে পারো, যে 96% একদম ভেদ করে চলে যাচ্ছে, ঠিক আছে। বেশ, তাহলে পরমাণুর বেশিরভাগ স্থান আমরা ফাঁকা পেলাম। 2 নাম্বার হচ্ছে পরমাণুর মোট ভর ও ধনাত্মক আধান পরমাণুর মধ্যে খুব অল্প জায়গা জুড়ে আছে। খুব অল্প জায়গা জুড়ে বর্তমান। সেকেন্ড পয়েন্টে কিভাবে বললেন? বেশিরভাগ স্থানই ফাঁকা, বোঝা গেল, কারণ বেশিরভাগ পেরিয়ে চলে যাচ্ছে। আমরা পর্যবেক্ষণ থেকে পয়েন্টগুলোকে বুঝবো। প্রথম পর্যবেক্ষণ ছিল বেশিরভাগ পেরিয়ে চলে যাচ্ছে আলফা কণাগুলো, তাহলে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2 নম্বর, পরমাণুর মোট ভর ও ধনাত্মক আধান পরমাণুর মধ্যে খুব অল্প জায়গায় জুড়ে বর্তমান। এটা কিভাবে বললেন? সেকেন্ড পর্যবেক্ষণ কি ছিল? সেকেন্ড পর্যবেক্ষণ ছিল যে খুব কম পরিমাণে কিছু কিছু কণা 90 ডিগ্রি বা মানে কিছু কিছু কণা খুব অল্প করে বিক্ষিপ্ত হচ্ছিল, আর 20,000টার মধ্যে একটা একদম পেরিয়ে চলে আসছিল। 20,000টার মধ্যে একটা মানে কি? 20,000টার মধ্যে একটা মানে হচ্ছে সেই কণাগুলো কি হচ্ছিল? সেই কণাগুলো 20,000টার মধ্যে একটা ফিরে আসছে, কারণ তার মানে হচ্ছে যে যে ধনাত্মক আধানটা রয়েছে বা যে ধনাত্মক আধানটা রয়েছে সেটা একদম সেন্টারে, পরমাণুর সেন্টারে খুব অল্প জায়গা জুড়ে আছে। এবং সেটা ধনাত্মক আধান, সেটা কিভাবে বুঝলেন? ধনাত্মক আধান, আলফা কণাটা ধনাত্মক আধান, আলফা কণাটা +2 চার্জ বলেছি, আলফা কণাটা +2 চার্জ। তাহলে এইটা যে যদি কাউকে হিট করে দিয়ে আবার ঘুরে আসে বা বিক্ষিপ্ত হচ্ছে বা বিক্ষিপ্ত হচ্ছে, তার মানে কি? যে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে প্লাস চার্জ, সেটা হচ্ছে কি? প্লাস চার্জ বা ধনাত্মক আধান। বুঝতে পারা গেল যে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কি? প্লাস চার্জ বা ধনাত্মক আধান। বেশ, তাহলে এখান থেকে তিনি এইটা বললেন। আর যেটাকে কি বলা হয়? যেটাকে নিউক্লিয়াস বলা হয়। যাকে কি বলে, কি নাম দিলেন তিনি? নিউক্লিয়াস নাম দিলেন। নিউক্লিয়াস বলে। খুব অল্প জায়গা জুড়ে ভরটা রয়েছে। আর মোট ভরটা রয়েছে কেন বললেন? কারণ বেশিরভাগ স্থানই ফাঁকা, আর ওই মাঝখানটাতে রয়েছে বলে 20,000টার মধ্যে একটা আসছে, মানে যতটুকুই ভর আছে পরমাণুর মধ্যে সেই মোট ভরটা ওইটুকু জায়গার মধ্যেই সব থেকে বেশি আছে, মানে ওই জায়গার মধ্যেই আছে, ঠিক আছে। বেশ, 3 নাম্বার হচ্ছে যে 3 নাম্বার তিনি কি বললেন? যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বৃত্তাকার পথে ঘোরে। সমকেন্দ্রিক বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে। বেশ, সমকেন্দ্রিক বৃত্তাকার পথে ঘোরে। সমকেন্দ্রিক মানে কি? এখানে যদি নিউক্লিয়াসটা থাকে এইভাবে যদি ইলেকট্রনগুলো ঘোরে, তাহলে দেখো এইটা একটা কক্ষ, এইটা একটা কক্ষ, এইটা একটা কক্ষ। তাহলে এই কক্ষটার এটা যদি একটা বৃত্ত হয়, তার কেন্দ্র হচ্ছে এটা, এই কক্ষটারও কেন্দ্র এটা, এই কক্ষটারও কেন্দ্র এটা, মানে সব বৃত্তগুলোরই কেন্দ্র কি? একটা। কক্ষগুলো একটা বৃত্তের মতো, তাহলে ওই জন্য বললাম সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এবার ইলেকট্রনের ব্যাপারটা কি করে এলো? ইলেকট্রনটা কেন বললেন? ইলেকট্রনটা আগে আবিষ্কার হয়ে গেছে 1897 সালে ইলেকট্রন আবিষ্কার হয়ে গিয়েছে। আর ইলেকট্রনের ব্যাপারটা তখন ওই জন্য তিনি বলে দিলেন যে ইলেকট্রনগুলো চারিদিকে এইভাবে মানে সমকেন্দ্রিক বৃত্তাকার পথে ঘোরে। এবার চারিদিকে ঘোরে কেন বললেন সেই ব্যাপারটা আমরা বুঝবো। তারপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াসের আয়তন
নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের নগণ্য, পরমাণুর মোট আয়তনের থেকে নগণ্য, মোট আয়তনের থেকে নগণ্য। যদি পরমাণুটা যদি পরমাণুটা 5 কিলোমিটার মাঠ হয়, তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে ক্রিকেট বল। এই জিনিসটা বোঝো। তিনি বললেন যে নিউক্লিয়াসের আয়তন পরমাণুর মোট আয়তনের থেকে নগণ্য। নিউক্লিয়াসটা খুব অল্প জায়গা জুড়ে আছে, তাহলে নিউক্লিয়াসের যে আয়তন, মানে নিউক্লিয়াসটার যে আয়তনটা পাবো, সেই আয়তনটা পরমাণুর যে মোট আয়তন, গোটা পরমাণুটার যে মোট আয়তন, তার থেকে অনেক কম, খুবই নগণ্য। এটাকে কিভাবে বোঝা যাবে? পরমাণুটা, নিউক্লিয়াসটা যদি ক্রিকেট বল হয় একটা, তাহলে পরমাণুটা হচ্ছে 5 কিলোমিটারের একটা গোটা কি, 5 কিলোমিটার রেডিয়াসের একটা গোটা কি মাঠ, খেলার মাঠ। এতটাই তাদের মধ্যে ডিফারেন্স। আর এটা কিভাবে বললেন যে নিউক্লিয়াসের ব্যাসটা মোটামুটি কত? 10⁻⁻15 মিটার। আর পরমাণুর ব্যাসটা কত? 10⁻⁻10 মিটার। পরমাণুর ব্যাসটা 10 আমি, তোমরা এটা লিখে, এগুলো তোমরা নোট করবে, ঠিক আছে? নোট না করলে তোমরা কিছু মনে রাখতে পারবে না। সামনে যখনই ভিডিওটা দেখবে, যখন যে কোনো ভিডিও দেখবে, তখন খাতাটা নিয়ে সেই জিনিসগুলো যেগুলো পড়ানো হবে সেগুলো তোমরা নোট করবে, নাহলে তোমরা কিছু মনে রাখতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি হয়তো রাফে লিখছি বা মানে তাড়াতাড়িতে লিখছি, বা কোনো জায়গায় ল্যাঙ্গুয়েজ মিস্টেক হলো, বা কোনো জায়গায় তোমরা মানে পুরোপুরি হয়তো লিখলাম না, শর্টে লিখলাম, সেগুলো তোমরা ভালো করে লিখে নিতে পারবে। শর্ট হিসাবে নোট করে রাখলেও সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে যদি পরমাণুটা 5 কিলোমিটারের মাঠ হয়, 10⁻10 মিটারের, তাহলে 5 কিলোমিটার মাঠ হয়, তাহলে নিউক্লিয়াসটা ক্রিকেট বল। আর পরমাণুর ব্যাসটা হচ্ছে 10⁻10 মিটার, আর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 মিটার। মানে দেখো 5 গুণ, এটা 10⁻15, মানে কি অনেক কম। আর 10⁻10 মাইনাস যদি থাকে সামনে, তাহলে বড় সংখ্যা থাকলে সেটা ছোট হয়ে যায়। তাহলে 10⁻15 মানে এটা কি কম, আর 10⁻10টা বড়। তাহলে 10⁻10 -15 ভাগ করলে কি পাবো? যে 5 গুণ, ব্যাসটা হচ্ছে 5 গুণ, নিউক্লিয়াসের ব্যাসটা 5 গুণ কম, বা পরমাণুর ব্যাসটা 5 গুণ বেশি। এইটা ছিল 4 নম্বর পয়েন্ট, 4টে পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু 5 নম্বর পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ইলেকট্রনগুলো ঘুরছে, বা ইলেকট্রনটা ঘুরছে তিনি কিভাবে বললেন, ঠিক আছে? দেখো ইলেকট্রনটা কিভাবে ঘুরছে, বা ইলেকট্রনটা কেনই বা ঘুরছে, সেটা তিনি কিভাবে বললেন। তিনি ব্যাখ্যা করলেন পরমাণুর স্থায়িত্ব, তিনি কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। স্থায়িত্ব যদিও তিনি ব্যাখ্যা করতে পারেননি। দেখো যে পরমাণুর মধ্যে যে এইটা যদি নিউক্লিয়াসটা হয়, এটা পজিটিভ চার্জ, আমরা বলেই দিয়েছি যে পজিটিভ চার্জ যুক্ত। প্রোটন কিন্তু তখন আবিষ্কার হয়নি, কারণ এটা পরীক্ষাটা তিনি 1911 সালে, যদিও প্রোটন গুগলে সার্চ করে তোমরা কোনো জায়গায় 1886 গোল্ডস্টাইন করেছিলেন, নামটা দিয়েছিলেন 1887, 27 বা 1820-তে। তো এখানে 1920-তে বা 1927-এ রাদারফোর্ড নাম দিয়েছিলেন, বা 1886-তে গোল্ডস্টাইন পরীক্ষাটা করেছিলেন। নিউটন তো 1932-এ অনেক পরে। আর ইলেকট্রন হয়েছিল 1897, ঠিক আছে? বেশ, তাহলে এগুলো একটু কনফিউজিং ব্যাপার যে কখন ডিসকভারি হয়েছিল। তবে মোটামুটি 1897, মানে 1897 ইলেকট্রন। তারপরে তোমার প্রোটনটা 1886 সালে কি করেছিলেন? গোল্ডস্টাইন পরীক্ষা করেছিলেন, কিন্তু তখন তিনি বলতে পারেননি ঠিক মতো। তারপরে তোমার এই রাদারফোর্ডই পরে বলেছিলেন, ঠিক আছে? রাদারফোর্ডই পরে বলেছিলেন এই পরীক্ষাগুলোর পরে। বেশ, তাহলে এখানে যদি নিউক্লিয়াসটা থাকে, এটা যদি কক্ষকটা হয়, প্রথম কক্ষকটা ধরে নাও আঁকছি, তাহলে এখানে ইলেকট্রনটা আছে, ধরে নাও। এবার আমরা পড়েছি যে কোন পরমাণুর, মানে যদি দুটি বিন্দু আধান থাকে, এখানে একটা বিন্দু আধান প্লাস কিউ কুলম্বের ধরে নাও, আর এখানে একটা বিন্দু আধান মাইনাস কিউ কুলম্ব, তাহলে তাদের মধ্যে দূরত্ব যদি আর হয়, তাদের মধ্যে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এফ সমান কি হয়? Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলি, আমরা সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে বলছি, এটা কিসের সূত্র? এটা কুলম্বের সূত্র, কুলম্বীয় বল। তাহলে দুটি চার্জ বস্তু বা দুটি কি প্লাস আর মাইনাস আধানের মধ্যে, তাদের মধ্যে দূরত্ব যদি একটা নির্দিষ্ট থাকে, আর দূরত্ব, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, যদি বিপরীত আধান হলে আকর্ষণ বল, তাদের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বলটাকে কি বলা হয়? কুলম্বীয় বল বা স্থির তাড়িতিক বল। তাহলে এখানে এটা পজিটিভ চার্জ, এইটা হচ্ছে ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কি করবে? একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে।
একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে। আর এটা কোন দিকে কাজ করবে? এই দিকে, ভিতর দিকে, ধরে নাও ভিতর দিকে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে। আচ্ছা, এবার ইলেকট্রন, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে আমি অপকেন্দ্র বল দিয়ে বোঝাই, তাহলে তোমরা বেশি বুঝতে পারবে যে অপকেন্দ্র বল দিয়ে বোঝাই। দেখো, সেন্ট্রিফিউগাল ফোর্স, যে যখন কোনো আমরা ধরে নাও একটা ঢিল নিয়েছি, সেই ঢিলটাকে আমরা এইভাবে ঘোরাচ্ছি, তাহলে যখন আমরা ঢিলটাকে ঘোরাই তখন কি হয়? ঢিলটা এইভাবে ঘুরতে থাকে। এবার যদি ঢিলটা ধরে নাও সুতোটা ছিঁড়ে গিয়েছে, তাহলে ঢিলটা কি হয়? স্পর্শক বরাবর বেরিয়ে যায়, ছিটকে পড়ে যায়, তাই তো? কোনো জিনিস গোল করে ঘুরতে থাকলে ছিটকে বাইরের দিকে বেরিয়ে চলে যায়, তাই তো? তাহলে এখানে ইলেকট্রনটা যখন ঘুরছে, তার বাইরের দিকে এইভাবে স্পর্শক বরাবর একটা বল কাজ করছে, সেটাকে বলা হয় এখানে অপকেন্দ্র বল। আমরা অপকেন্দ্র বলের কনসেপ্ট দিয়ে এটা বলছি, ঠিক আছে? এটা অভিকেন্দ্র বল বলেও একটা বল আছে, সেই ব্যাপারটা তোমরা ফিজিক্সে ভালো করে শিখবে, যে সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপিটাল ফোর্স। এখানে আমি অপকেন্দ্র বল দিয়ে বলছি, অভিকেন্দ্র বলটা ভিতর দিকে কাজ করে, সেটা হচ্ছে এটা একটা অ্যাপারেন্ট ফোর্স, অপকেন্দ্র বলটা, অভিকেন্দ্র বলটা হচ্ছে রিয়েল ফোর্স। এটা কল্পনা করা হয়, ঠিক আছে? কিন্তু এখানে বোঝার জন্য এটা একটু কাজে লাগবে, মানে অপকেন্দ্র অভিকেন্দ্রটা মানে রেফারেন্সে কোন দিক থেকে দেখছি তার উপর ডিপেন্ড করে, বেশ ওইসব তোমরা ফিজিক্সে পড়বে। তাহলে বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে, আর ভিতরের দিকে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করছে। এই দুটো বল পরস্পরকে ব্যালেন্স করে, এবং তার ফলে ইলেকট্রনটা ঘোরে, এই জন্য ইলেকট্রন এখানে স্থায়ী হয়ে আছে। বা আমরা বলতে পারি যে এখানে যে স্থির তাড়িতিক বলটা এর মধ্যে তৈরি হলো, স্থির তাড়িতিক বল যে বলটা কাজ করছে, যদি অভিকেন্দ্র বল দিয়ে বলি, স্থির তাড়িতিক বল দিয়ে কাজ করছে, তাহলে অভিকেন্দ্র বল, এটা অপকেন্দ্র বল দিয়ে বললাম। এবার অভিকেন্দ্র বল দিয়ে যদি বলি, অভিকেন্দ্র বল কিন্তু ভিতর দিকে, দুটোই ভিতর দিকে কাজ করে। যদি অপকেন্দ্র বল না বলি, তোমরা অপকেন্দ্র বল জেনে রাখলে যে বাইরের দিকে কাজ করে, আর ইলেকট্রনটা মানে স্থির তাড়িতিক আকর্ষণ বল ভিতরের দিকে, দুটোর মধ্যে ব্যালেন্স করে ইলেকট্রনটা ঘুরছে, এইটা একটা বলতে পারি। এইটা অপকেন্দ্র বল বাইরের দিকে থাকে, এটা বলা যায়। আর স্থির তাড়িতিক বল অভিকেন্দ্র বলের যোগান দেয়, এইটা একটা বলতে পারি। দুটোই তোমরা দেখতে পারো, অভিকেন্দ্র বলের যোগান দেয় মানে কি? একটা বস্তু যখন কি হয়, একটা বস্তু যখন গোলাকার বা বৃত্তাকার কক্ষপথে ঘোরে, তখন কি হয়? তখন তার কেন্দ্রের দিকে তার একটা বল কাজ করে, কেন্দ্রের দিকে একটা কি করে? বল কাজ করে, কিন্তু সেটা ঘুরতে থাকে। তাহলে সেই কেন্দ্রের দিকের বলটা হচ্ছে অভিকেন্দ্র বল। মানে ঘোরার জন্য তার একটা যে কোনো বস্তু ঘোরার জন্য অভিকেন্দ্র বল দরকার। তাহলে এখানে অভিকেন্দ্র বলটা কে সাপ্লাই করছে? এদের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলটা অভিকেন্দ্র বলের যোগান দেয়। স্থির তাড়িতিক আকর্ষণ বল যেটা কাজ করছে, সেই বলটাই তাকে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, ওই জন্য ঘুরছে, এক জায়গাতে স্থির নেই। তাহলে থমসন বলেছিলেন কিন্তু স্থির এক জায়গাতে, কিন্তু স্থির নয়, ওই জন্যই থমসনের মডেলটা কি ব্যর্থ হয়েছিল। আর ইলেকট্রনটা ঘুরছে তিনি কিভাবে বললেন? যে স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করছে, তাহলে এই বলটা কোথায় যাবে? এই বলটাকে তো কোথাও যেতে হবে। তাহলে তিনি ভেবেছিলেন, যে তার ধারণা ঠিকও ছিল, যে এই স্থির তাড়িতিক আকর্ষণ বলটা অভিকেন্দ্র বলে রূপান্তরিত হয়, ইলেকট্রনটা ঘোরে। তাহলে এইটাই হলো 5 নম্বর পয়েন্ট, তোমরা ভাষাটা লিখবে, যে অভিকেন্দ্র স্থির তাড়িতিক আকর্ষণ, তাদের মধ্যে ক্রিয়াশীল ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান, যেহেতু নিউক্লিয়াস আর ইলেকট্রন, তাদের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করে, যেটা অভিকেন্দ্র বলে যোগান দেয়, ওই জন্য কি হয়? ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এইটা ছিল আমাদের 5 নম্বর পয়েন্ট। এইগুলো ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের যে পয়েন্টগুলো, সেগুলো আমাদের ছিল। এবার দেখো, এখান থেকে আমরা রাদারফোর্ডের ত্রুটিগুলো পড়ার আগে আমরা সৌরজগতের সঙ্গে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সাদৃশ্য আর বৈসাদৃশ্য দেখব। দেখো, এদিকে যদি আমরা সৌরজগৎকে মানে এদিকে যদি লিখি আমরা, আর এদিকে যদি পরমাণুর গঠনকে লিখি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো, সৌরজগতে সূর্য এখানে থাকে, ধরে নাও এটা সূর্য, এইভাবে সূর্য থাকে। সূর্যের চারিদিকে এভাবে এখানে একটা গ্রহ, তারপরে এখানে একটা গ্রহ, তারপরে পরের কক্ষপথে এইভাবে আঁকছি, আমি এইভাবে এঁকে দিচ্ছি, পুরো আঁকছি না। এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, এইভাবে কি হয়? গ্রহগুলো ঘোরে। সব থেকে কাছে থাকে শুক্র, এখানে তারপরে থাকে বুধ, তারপরে থাকে পৃথিবী। তাহলে সৌরজগতের মধ্যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো বৃত্তাকার কক্ষপথে বা গোলাকার কক্ষপথে ঘুরছে। এরকমই পরমাণুর ক্ষেত্রেও যদি এটা নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইভাবে ইলেকট্রনগুলো ঘুরছে। এখানে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তারপরে এখানে আরো 3-4টে ইলেকট্রন আছে, ধরো না, প্রথম কক্ষপথে 2টো, ধরো, এগুলো আমরা পরে জানবো, বা আমরা তো জানি এগুলো নিচু ক্লাসে। তাহলে এখানেও এইভাবে কি আমি পুরোটা আঁকছি না, পুরো গোলটা আঁকছি না, ঠিক আছে? এইভাবে এখানে ইলেকট্রনগুলো কি হয়? এখানে
এখানে তোমার 8টা ধরবে, 4টে 5টা 6টা 7টা 8টা, এগুলো তোমরা পরে জানবে যে 2টো 3টে 4টে, এইভাবে কি হয় ইলেকট্রন গুলো ঘোরে, তাই তো? তাহলে ইলেকট্রন গুলো ঘুরে আর এখানে তাই ঘুরছে, তাহলে এইটা একটা সাদৃশ্য, যে সৌরজগতের এটা সাদৃশ্য গুলো দেখছি আমরা। তাহলে সৌরজগতের মধ্যে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, সেরকম এখানে কি হয় পরমাণুকে কেন্দ্র করে এগুলো তোমার ইলেকট্রন গুলো ঘোরে। ঠিক আছে, এখানে আরেকটা কি বলবো সাদৃশ্য, যে এখানে সূর্য সব থেকে ভারী, সূর্য সব থেকে ভারী বা আয়তন সব থেকে বেশি, সূর্য সব থেকে ভারী, তাহলে এখানেও নিউক্লিয়াসটা সব থেকে কি সব থেকে ভারী। ঠিক আছে, নিউক্লিয়াসটা সব থেকে ভারী। তাহলে দুটোর মধ্যে আর একটা সাদৃশ্য হলো। আর এখানে সাদৃশ্য কি বলতে পারো, যে এখানে ওই পয়েন্টটাকে আরেকটা বলতে পারো যে গ্রহগুলোর আকার সূর্যের থেকে কম। ঠিক আছে, আর এখানে নিউক্লিয়াসের আকারটা সূর্যের থেকে বেশি। ঠিক আছে, এখানে এরকম একটা সাদৃশ্য বলতে পারো। বেশ, এইবার বই সাদৃশ্যের ব্যাপারটাতে আসি। এইভাবে তোমরা যে কোনো সাদৃশ্য তৈরি করতে পারো, তোমাদেরকে শুধু কনসেপ্টটা রাখতে হবে যে এইখানে বস্তুগুলো বড় বড় দিয়ে কল্পনা করছি, একটা বিশাল বড় একটা ইউনিভার্স, মানে তো বিশাল বড় সৌরজগৎ, আর এখানে কি পরমাণুটা খুবই ছোট জিনিস, মানে এটা ক্ষুদ্র সংস্করণ, সৌরজগতের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে পরমাণুর গঠন। ঠিক আছে, এবার বই সাদৃশ্যের ব্যাপারে যদি বলি, বই সাদৃশ্যের ব্যাপারে এগুলো তোমরা লিখে নোট করে নেবে, যে বই সাদৃশ্যের ব্যাপারে এখানে কাজ করে মহাকর্ষ বল। মহাকর্ষ বল যেটাকে আমরা কি করে লিখি, এফ সমান জি ইন্টু m1m2 বাই ডি স্কোয়ার, জি ইন্টু m1m2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, জি ইন্টু m1m2 বাই ডি স্কোয়ার। আচ্ছা, জি ইন্টু m1m2 বাই ডি স্কোয়ার। আর এখানে কি বল কাজ করে, তড়িৎ বল বা স্থিরতাড়িতিক বল, তড়িৎ বল, যেটা হয় এফ সমান q1 q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তারপরে এখানে একটা কক্ষপথের মধ্যে একটাই গ্রহ থাকতে পারে, এখানে দেখো একের বেশি ইলেকট্রন রয়েছে, এইটা একটা। তারপরে হচ্ছে এখানে এই সূর্য গ্রহ এগুলো সব নিস্তড়িত, কিন্তু এখানে এরা কি নিস্তড়িত নয়, এখানে এরা কি নিস্তড়িত নয়, এখানে এরা কি নিস্তড়িত নয়, এগুলো মাইনাস চার্জ, এগুলো কি মাইনাস চার্জ, এটা কি নিউক্লিয়াসটা প্লাস চার্জ। তাহলে এটা একটা পার্থক্য। এইভাবে তোমরা পার্থক্য আর মানে সাদৃশ্য বৈসাদৃশ্য তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। বইয়ে খুব ভালো করে দেওয়া আছে, যে কোনো বই দেখলেই ছায়া প্রকাশনের বই দেখো বা এনসিআরটির বই দেখো বা যে কোনো বই দেখো, সেখানে খুব ভালো করে দেওয়া আছে। আর এই পয়েন্টগুলো আমি বলেও দিলাম, 3-4টে করে পয়েন্ট আমি বলে দিয়েছি, বা নিজে নিজে তোমরা তৈরি করে নিতেও পারো, ভাবলেই তোমরা আরো তৈরি করতে পারবে। তাহলে এইগুলো ছিল কি পরমাণুর গঠন আর সৌরজগতের মধ্যে কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এবার আমরা যে আমাদের লাস্ট পয়েন্ট রাদারফোর্ডের ত্রুটি, সেই আমরা রাদারফোর্ডের ত্রুটিতে চলে আসব। রাদারফোর্ডের যে মডেলটা আমরা দেখলাম, সেই মডেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল, কারণ এখান থেকে আমরা নিউক্লিয়াসের আবিষ্কার করতে পারলাম, যে নিউক্লিয়াস জিনিসটা কি সেটা আমরা জানতাম না। তারপর পরমাণু কিভাবে ঘোরে, ইলেকট্রন কিভাবে ঘোরে সেই ব্যাপারটাও আমরা জানতে পারলাম। ঠিক আছে, নিউক্লিয়াসের ভর আয়তন সম্পর্কেও কিছু ধারণা পাওয়া গেল। তারপর রাদারফোর্ডের ত্রুটিটা কি কি ছিল। ত্রুটি প্রথম ত্রুটি, এই ত্রুটিটা বলার জন্য আমাকে একটু ম্যাক্সওয়েলের তত্ত্ব ব্যাখ্যা করতে হবে। ম্যাক্সওয়েলের তত্ত্ব আমরা এরপরে পড়বো, যে ম্যাক্সওয়েল বলেছিলেন যে যদি একটা প্লাস মানে কণা থাকে, আধানযুক্ত কণা, তাহলে কি হবে, আধানযুক্ত যদি কণা থাকে, তাহলে সেই আধানযুক্ত কণা তার মধ্যে যদি ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে, তার মধ্যে যদি ত্বরণ সৃষ্টি হয়, তাহলে সেটা বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে বা রেডিয়েশন মানে ছাড়বে আর কি, বাংলায় বললে শক্তি বিকিরণ করবে যদি ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে। এইটা ছিল কি ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্ব, খুব বড় সায়েন্টিস্ট ছিলেন ম্যাক্সওয়েল ফিজিক্সের বহু কিছু আবিষ্কার করেছেন। ঠিক আছে, ম্যাক্সওয়েলের যে মানে অনেক সূত্র আছে যেগুলো সেই বায়-সাভার্টস ল বা ওইগুলো যে চৌম্বক ক্ষেত্রের ব্যাপারগুলো, সেগুলো ম্যাক্সওয়েলের পুরো তৈরি। তারপর এখানেও এগুলো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব আছে। ম্যাক্সওয়েল খুবই বড় সায়েন্টিস্ট ছিলেন। তাহলে ম্যাক্সওয়েল কি করেছিলেন, ম্যাক্সওয়েল এটা বলেছিলেন যে তার তত্ত্ব অনুযায়ী যদি কোনো আধানযুক্ত কণার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে তার মধ্যে শক্তি বিকিরণ করবে, আর তার তত্ত্বটা পুরোপুরি ঠিক ছিল, সেটা আমরা পরে দেখব। তাহলে এই তত্ত্বটা অনুযায়ী তাহলে কি হওয়া উচিত, এই তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন তো একটা আধানযুক্ত কণা, আর সেটাও তো ঘুরছে, তার একটা বেগ আছে। তাহলে তোমরা বলবে যে ত্বরণ কি করে থাকছে, বেগ মানে একটা কক্ষপথে থাকলে তার নির্দিষ্ট বেগ থাকবে, একটা কক্ষপথে কোনো জায়গাতে স্লো কোনো জায়গাতে বেশি তো যাচ্ছে না। তোমরা বলতেই পারো যে এখানে প্লাস চার্জ আছে নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রনটা ঘুরছে, ইলেকট্রনটা এইভাবে চারিদিকে ঘুরছে, তাহলে ঘোরার সময় এটা দ্বিতীয় কক্ষপথ মনে করবে, আমি প্রথমটাকে আঁকছি। তাহলে ইলেকট্রনটা কি ঘোরার সময় কি করছে, এটা প্রথম কক্ষপথটা কে কক্ষপথ, ঠিক আছে, প্রথম কক্ষপথ।
তাহলে এখানে ইলেকট্রনটা যখন ঘুরছে তাহলে ঘোরার সময় কি করছে, ঘোরার সময় এর বেগটা তো একই থাকছে, এদিকে ঘুরছে, এভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে বেগটা তো একই থাকছে, প্রথম কক্ষপথে ঘুরছে, কিন্তু বেগ হচ্ছে একটা কি ভেক্টর রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলেই তার দিকের উপরেও বেগের মানটা নির্ভর করে। তাহলে যদি এখানে ইলেকট্রনটা থাকে তার বেগটা কাজ করবে এইদিকে স্পর্শক বরাবর, যদি এখানে থাকে তাহলে বেগটা কাজ করবে এইদিকে স্পর্শক বরাবর, এখানে থাকলে এরকম করে স্পর্শক বরাবর, এখানে থাকলে এরকম করে স্পর্শক বরাবর। তাহলে চারিদিকে যখন ঘুরছে তার বেগের দিকটা পাল্টাচ্ছে, স্পর্শক বরাবর কাজ করে তো দিকটা, তাহলে স্পর্শক বরাবর কাজ করছে মানে বেগের দিকটা পাল্টাচ্ছে, তাহলে দিকটা পাল্টাচ্ছে মানে বেগের মান পরিবর্তন হচ্ছে, মানে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে। বুঝতে পারলে? তাহলে ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাহলে ত্বরণ সৃষ্টি হলে কি হবে, বেগের পরিবর্তন মানে তো ত্বরণ। তাহলে ত্বরণ সৃষ্টি হলে যদি ইলেকট্রন যদি ত্বরণ সৃষ্টি করে, তাহলে ইলেকট্রনটা এইভাবে যদি নিউক্লিয়াসটা থাকে, ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, ইলেকট্রনটা যদি এইভাবে ঘোরে, তাহলে ঘুরতে ঘুরতে কি হবে, ঘুরতে ঘুরতে ত্বরণ সৃষ্টি হলো। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ত্বরণ সৃষ্টি হলে শক্তি বিকিরণ করবে। তাহলে কোনো বস্তু যদি শক্তি বিকিরণ করে তাহলে শক্তিটা ধীরে ধীরে হ্রাস পাবে, তো তাহলে ইলেকট্রনের শক্তি হ্রাস পেতে পেতে এইভাবে ঘুরতে 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 নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। কি করবে, নিউক্লিয়াসের উপর। এটাকে যদি আরো বড় করে দেখাই, যে এখানে যদি নিউক্লিয়াসটা থাকে আর যদি প্রথম কক্ষপথে ইলেকট্রনটা ঘোরে, এটা শুধু নিউক্লিয়াসটা, তাহলে এইভাবে ইলেকট্রনটা ঘুরছে, ধরে নাও ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, তাহলে ঘুরতে ঘুরতে এইভাবে ঘুরতে ঘুরতে ইলেকট্রনের বেগটা বা গতি শক্তিটা কমতে থাকবে, এই শক্তিটা কমার জন্য তো এখানে এসে পড়বে। তাহলে এখানে যদি পড়ে যায়, নিউক্লিয়াসের উপর পড়ে গেলে পরমাণুর অস্তিত্ব কি বিনষ্ট হয়ে যাবে। তাহলে নিউক্লিয়াসের অস্তিত্ব বিনষ্ট হয়ে গেল, মানে পরমাণুর অস্তিত্ব বিনষ্ট হয়ে গেল, কিন্তু পরমাণু তো আসলে আছে। পরমাণু মানে কি, পরমাণু তো যে কোনো জিনিসের মধ্যে পরমাণু আছে, পরমাণুর মধ্যে শরীরের মধ্যে আছে, শরীরের মধ্যে চামড়ার মধ্যে কোষের মধ্যে বিভিন্ন প্রোটিন আছে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড আছে, মানে প্রোটিন অ্যামিনো অ্যাসিডের যে মানে মনোমার আর কি, প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে বিভিন্ন যে ধাতুগুলো আছে, হাড়ের মধ্যে ক্যালসিয়াম আছে, সেগুলো তো পরমাণু, সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, পরমাণু দিয়ে সব তৈরি, যে কোনো জিনিসই পৃথিবীতে পরমাণু দিয়ে তৈরি। তাহলে জিনিসের অস্তিত্ব যখন আছে মানে পরমাণুর অস্তিত্ব আছে। তাহলে এই পয়েন্টটা তার কি সব থেকে বড় ত্রুটি ছিল, যে রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রন গুলো ওইভাবে শক্তি বিকিরণ করতে করতে ঘোরে, মানে ঘোরে মানে শক্তি বিকিরণ করে, এটা তার পয়েন্টের মধ্যেই ছিল। তাহলে কি তিনি কি বলেছিলেন, পরমাণু স্থায়িত্বটা তারা ব্যাখ্যা করতে পারেননি, পরমাণু স্থায়ী তিনি ব্যাখ্যা করতে পারেননি, স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেননি, ব্যাখ্যা করতে পারেননি, ম্যাক্সওয়েলের করতে পারেননি। ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা ছিল সেই তত্ত্বের মাধ্যমে আমরা দেখলাম যে একটা, যদি আমি পুরো অত বোর্ডে পুরোটো ভাষাটা দেখা সম্ভব নয়, তোমরা এটা লিখবে, আমি বলেই তো দিলাম যে বেশি আমরা কি দেখলাম, যে স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেননি কেন, কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী একটা আধানযুক্ত কণা যদি ত্বরণ সৃষ্টি হয় তার মধ্যে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা ঘুরতে ঘুরতে এক সময় ত্বরণ সৃষ্টি হলে তার মধ্যে শক্তি বিকিরণ হবে, শক্তি বিকিরণ হওয়ার ফলে সেটা শক্তি কমবে, কমতে কমতে পরমাণুর একদম নিউক্লিয়াসের মধ্যে আছড়ে পড়বে এবং তার স্থায়িত্বটা বিনষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা প্রথম পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টটা তোমরা বুঝতে পারবে না এখন, কারণ এই পয়েন্টটা বর্ণালীটা পড়ালে বুঝতে পারবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বর্ণালী, পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালীর পয়েন্টটা কি, যে রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণু, রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী নিরবিচ্ছিন্ন ভাবে মানে পারমাণবিক বর্ণালী নিরবিচ্ছিন্ন হওয়া উচিত। এই পয়েন্টটা শুধু তোমরা জেনে রাখো, আমি পরে পয়েন্টটা বোঝাবো, যে পারমাণবিক বর্ণালী বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন মানে কি, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বা একটানা, একটানা লিখে দিচ্ছি, একটানা বা কন্টিনিউয়াস হওয়ার কথা। কিন্তু কিন্তু পারমাণবিক বর্ণালী বা এটি বিচ্ছিন্ন হয় বা রেখা বর্ণালী হয়, বিচ্ছিন্ন হয়, নিরবিচ্ছিন্ন হয় না। এই পয়েন্টটা তোমরা পরে বুঝবে, কারণ পারমাণবিক বর্ণালী আমাকে আগে পড়াতে হবে। 3 নম্বর পয়েন্ট ছিল রাদারফোর্ড ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ, শক্তি, এই পয়েন্ট এইগুলো কোনো কিছুই তিনি বলতে পারেননি, শক্তি নির্ণয় করতে পারেননি, বা নির্ণয় করতে বা বলতে পারেননি, নির্ণয় করেননি বা পারেননি বলতে গেলে। এইটা একটা ত্রুটি। বোর, রাদারফোর্ডের মানে ইলেকট্রনের বেগ, তারপর পরমাণুর ব্যাসার্ধ, এটা ইলেকট্রনের ব্যাসার্ধ না পরমাণুর ব্যাসার্ধ, শক্তি, এগুলো নির্ণয় করতে পারেননি। তারপর 4 নাম্বার সব থেকে বড় একটা ত্রুটি, যে ইলেকট্রন বিন্যাস করতে পারেননি। তোমাদের বইয়ে হয়তো দুটো দেওয়া থাকে, এই দুটো, এগুলো তোমরা জেনে রাখো, যে ইলেকট্রন বিন্যাস করতে পারেননি, মানে ইলেকট্রন গুলো কিভাবে পরমাণুর মধ্যে রয়েছে বা কিভাবে ঘুরছে, কোন কক্ষপথে কটা রয়েছে বা কি করছে, কোন কক্ষপথে কটা রয়েছে, সেগুলোই তো ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রনের সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস এগুলো তিনি করতে পারেননি। তাহলে এই 4টে ছিল রাদারফোর্ডের মেন ত্রুটি, বা ওখানে যে পয়েন্টগুলো বললাম সেগুলো তোমরা দেখলে। তাহলে আমরা আজকে রাদারফোর্ডের
ত্রুটি অবধি দেখলাম। আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। সেখান থেকে আমরা পারমাণবিক বর্ণালী নিরবিচ্ছিন্ন বর্ণালী বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হয়, এই জিনিসটাও সেখান থেকে বুঝতে পারবো। তাহলে রাদারফোর্ডের এই পুরো জিনিসটা আমাদের শেষ হয়ে গেল। আমরা প্রথমে রাদারফোর্ডে কেন পরীক্ষাটা করেছিলেন সেটা জানলাম, পরীক্ষাটা দেখলাম, সিস্টেমটা যে সিস্টেমের মধ্যে করেছিলেন, যেভাবে সিস্টেমটা মানে অ্যারেঞ্জ করেছিলেন, তারপরে সেখান থেকে তার পর্যবেক্ষণগুলো দেখলাম, পর্যবেক্ষণ থেকে আমরা পয়েন্টগুলোকে নিয়ে এলাম, কিভাবে তার মডেলের মধ্যে কি কি পয়েন্ট ছিল, সেই পয়েন্টের পরে আমরা সেখান থেকে ত্রুটিটা দেখলাম যে তার ত্রুটি কি কি ছিল। তাহলে রাদারফোর্ডের অনেক কিছু ত্রুটি ছিল, কিন্তু সেটা খুবই যুগান্তকারী আবিষ্কার ছিল, তার জন্য তিনি নোবেলও পেয়েছিলেন। কেন? কারণ এটা নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন তিনি, আর খুবই একটা ইম্পর্টেন্ট একটা রিভলিউশন ছিল অ্যাটমিক স্ট্রাকচারে, কারণ তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, তারপর মানে পুরো একটা ক্লিয়ার কাট আইডিয়া মোটামুটি দিয়েছিলেন। তাহলে আজকের ভিডিওতে এতটাই। তোমরা না বুঝতে পারলে প্রথম থেকে আবার খুব ভালো করে দেখবে। নেক্সট ভিডিওতে আমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন।